নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। আজ আমরা তুলে ধরব দিনের সবচেয়ে বাছাই করা এবং গুরুত্বপূর্ণ খবরগুলো, যা রাজ্য থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে তৈরি করেছে নতুন বিতর্ক ও আলোচনার ক্ষেত্র। চলুন শুরু করা যাক আজকের প্রধান শিরোনামগুলো দিয়ে। প্রথমেই রাজ্য রাজনীতি ও আইনি টানাপোড়েন। এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 21 জনের বিরুদ্ধে চার্জ গঠনের পর রাজ্যে এক নতুন রাজনৈতিক ও আইনি টানাপোড়েন শুরু হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকরে টুকরে গ্যাংয়ের মানসিকতা বলে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের করেছেন। এর মাঝেই বালি পাচার কাণ্ডে ই চালান জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশ্বকর্মা পূজার দিন পূর্ণ ছুটি ঘোষণা করেছে নবান্ন। একই সাথে মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি করেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হোক। জাতীয় রাজনীতিতে বড় খবর, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্বের অভিযোগের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির আদালত। আর দেশের প্রতিরক্ষায় এক নতুন দিগন্ত খুলে কি ফ্রান্সের সাহায্যে আকাশে উড়বে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান? অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে চলছে এক নতুন কূটনৈতিক সমীকরণ। ইসরায়েলি হামলার নিন্দা করে প্রধানমন্ত্রী মোদি যখন কাতারের আমিরের সঙ্গে কথা বলছেন, তখন কেনই বা সেই একই হামলার সমালোচনা করে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আজকের শেয়ার বাজারের দিকে তাকালে দেখা যায় সেন্সেক্স এবং নিফটির উত্থান হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত। পাশাপাশি রাজ্যের উন্নয়নের জন্য এক নতুন আশার খবর পাওয়া গেছে। উত্তর 24 পরগনার বনগাঁয় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ওএনজিসি। বিস্তারিত খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 21 জনের বিরুদ্ধে বৃহস্পতিবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জ গঠন করা হয়েছে। এই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও রয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার কন্যা অঙ্কিতা অধিকারী, এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং নিয়োগকর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট 21 জন। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ আড়াল করা, প্রতারণা, নথি জাল এবং জালিয়াতি সহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দায়ের করা কোনো মামলায় প্রথমবার চার্জ গঠন এবং খুব শীঘ্রই এর শুনানি শুরু হবে। টুকরে টুকরে গ্যাংয়ের মানসিকতা, শুভেন্দু অধিকারীর তোপ মমতাকে। সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মেয়র রোডে প্রাক্তন সেনাকর্মীদের প্রতিবাদ মঞ্চে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী অতীতেও বারবার সেনাবাহিনীকে অপমান করেছেন। উদাহরণ হিসেবে তিনি অবন্তিপুরায় বায়ুসেনার হামলার পর মুখ্যমন্ত্রীর প্রমাণ কোথায় বলে প্রশ্ন করা এবং নবান্নে সেনাবাহিনীর একটি সার্ভেকে সেনা ঢুকে পড়েছে বলে মন্তব্য করার ঘটনা উল্লেখ করেন। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে টুকরে টুকরে গ্যাংয়ের মানসিকতা বলে কটাক্ষ করেন। এই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয় যখন মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ সেনা সরিয়ে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, আমাকে দেখে 200 সেনা পালিয়েছে, জানিয়ে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়। স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হোক, মুখ্য সচিবের চিঠি নির্বাচন কমিশনকে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মনোজ পন্থ নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর পরিচয়পত্র হিসেবে স্বাস্থ্যসাথী কার্ডকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। রাজ্য সরকারের যুক্তি হলো, যেহেতু তারা সমস্ত তথ্য যাচাই করেই বাসিন্দাদের স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, তাই এই কার্ডগুলো নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা উচিত, যাতে রাজ্যের কোনো বাসিন্দার ভোটার কার্ড পেতে অসুবিধা না হয়। এই চিঠিতে রেশন কার্ড এবং আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণের নথির তালিকায় যুক্ত করার দাবি জানানো হয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে রাজ্য সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে এবং তাদেরকে আধার ও রেশন কার্ড বানিয়ে দিয়েছে, তাই স্বাস্থ্যসাথী কার্ড বানানো তাদের জন্য খুবই সহজ। তিনি আরও বলেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এই বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন 30 সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর প্রস্তুতি শেষ করতে সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে।
বালি পাচার কাণ্ড, ই চালান জালিয়াতি করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি। বালি পাচার সংক্রান্ত একটি বড় কেলেঙ্কারির তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ই চালান ব্যবহার করে বড় ধরনের রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে। ইডির হাতে আসা নথিপত্র অনুযায়ী এই জালিয়াতি করা হতো কিউআর কোড স্ক্যান করে। তদন্তে জানা গেছে ই চালানের হার্ড কপিতে এক ব্যবসায়ীর নাম থাকলেও কিউআর কোড স্ক্যান করলে অন্য একটি কোম্পানির নাম দেখা যাচ্ছে। এই জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই কেলেঙ্কারির মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা করছে ইডি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার মেদিনীপুরে এক বালি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি 64 লক্ষ টাকা এবং প্রচুর গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে। এই কেলেঙ্কারির তদন্ত এখনও চলছে। বিশ্বকর্মা পুজোর দিন পূর্ণ ছুটি ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকার বিশ্বকর্মা পূজার দিন রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূর্ণ ছুটি ঘোষণা করেছে। এতদিন এই দিনে অর্থ দিবস ছুটি দেওয়া হতো। অর্থ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 17 সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে একটি ছুটি থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তার সফরের সময় এই ছুটির কথা প্রথম ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান যে এই ছুটি ঘোষণার কারণ হলো শ্রমিকদের সম্মান জানানো। তিনি তার বক্তৃতায় বিজেপির বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করার অভিযোগ তোলেন। এই ঘোষণার পরেই নবান্ন থেকে সরকারিভাবে এই ছুটি ঘোষণা করা হয়। স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের শুভেন্দু অধিকারীর। সুরক্ষা সংক্রান্ত একটি মামলার বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন। এই মামলার মূল কারণ হলো শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী বিধানসভার আইন অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ নিষিদ্ধ হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেছেন। এর আগে শুভেন্দু অধিকারীর করা একটি মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে বিধানসভার আইন সকল বিধায়কদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং কোনো বিধায়ক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। কিন্তু এই নির্দেশের পরেও মুখ্যমন্ত্রীর বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন। তার আইনজীবী বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য আদালতের কাছে আবেদন করেছেন এবং আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বনগাঁয় প্রাকৃতিক গ্যাসের সন্ধান, আশাবাদী ওএনজিসি কর্মকর্তারা। উত্তর 24 পরগনার বনগাঁয় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি। গোপালনগর এলাকার আকাইপুরে এই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। প্রায় 4 বছর ধরে ওএনজিসির আধিকারিকরা এই এলাকায় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছিলেন। ওএনজিসি কর্মকর্তারা এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেন্টর বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। কর্মকর্তারা আশাবাদী যে শীঘ্রই গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের মতে ইতিমধ্যেই একটি বোরিংয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং গ্যাস উত্তোলন হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন থাকবে। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্বের অভিযোগের আবেদন খারিজ করল দিল্লি আদালত। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ফৌজদারি মামলা দায়ের করার আবেদনটি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত খারিজ করে দিয়েছে। এই মামলাটি দায়ের করেছিলেন বিকাশ ত্রিপাঠী নামক একজন আবেদনকারী। এই অভিযোগটি প্রথম তুলেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার অভিযোগ ছিল যে সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিক না হয়েও 1980 সালের ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। আদালতে মামলাকারীর আইনজীবী যুক্তি দেন যে সোনিয়া গান্ধীর নাম 1980 সালের ভোটার তালিকায় ছিল, কিন্তু 1982 সালে নির্বাচন কমিশন কর্তৃক তা বাদ দেওয়া হয়। আইনজীবী আরও বলেন যে 1983 সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর তার নাম আবার তালিকায় যুক্ত করা হয়। এই সমস্ত অভিযোগ সত্ত্বেও আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে, যার ফলে সোনিয়া গান্ধী এই মামলা থেকে স্বস্তি পেয়েছেন। এই আবেদনের বিস্তারিত অনুলিপি এখনও পাওয়া যায়নি। ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কি ফ্রান্সের সাহায্যে আকাশে উড়বে? ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট অর্থাৎ AMC এর জন্য ইঞ্জিন তৈরির বিষয়ে ফ্রান্সের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে উঠতে চলেছে। এই চুক্তিটি সফল হলে ভারত যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে বিদেশের উপর নির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। এই অংশীদারিত্বের মূল বিষয় হল ফরাসি সংস্থা সাফরান এবং
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিওর যৌথ উদ্যোগে একটি শক্তিশালী জেট ইঞ্জিন তৈরি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রান্স এই ইঞ্জিনের 100% প্রযুক্তি ভারতকে হস্তান্তর করতে রাজি হয়েছে, যেখানে আমেরিকা তার জিই ইঞ্জিনের মাত্র 70% প্রযুক্তি দিতে ইচ্ছুক ছিল। এই চুক্তি সফল হলে ভারত প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বের প্রথম সারিতে উঠে আসবে। নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প কাতারের ওপর হামলাকে বুদ্ধিমানের কাজ নয় বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তীব্র ক্ষুব্ধ। এর কারণ হলো ইসরায়েল কাতারের দোহাতে হামাসের এক জঙ্গি নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা ট্রাম্পের মতে বুদ্ধিমানের মতো কাজ নয়। এই হামলার পরপরই নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পকে ফোন করলে ট্রাম্প তাকে তিরস্কার করেন। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে বলেন যে কাতারকে সতর্ক করার পরেও এই ধরনের হামলা তাদের উভয়ের বন্ধুত্ব এবং আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। এই হামলার রাজনৈতিক তাৎপর্য হলো যে এটি ইসরায়েল এবং কাতারের মধ্যে সম্পর্ককে আরও খারাপ করেছে। কাতার এই আগ্রাসনকে দাদাগিরি এবং দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মহলেও ইসরায়েলের এই পদক্ষেপের কড়া সমালোচনা হয়েছে, যার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও নিন্দা জানিয়েছেন। এই ঘটনা ট্রাম্প নেতানিয়াহু বন্ধুত্বেও ফাটল সৃষ্টি করতে পারে। ইসরায়েলি হামলার নিন্দা করে মোদির কাতারের আমিরের সঙ্গে কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোন আলাপের মূল উদ্দেশ্য ছিল কাতারে ইসরায়েলের করা বিমান হামলার তীব্র নিন্দা করা। প্রতিবেদনে বলা হয়েছে যে এই প্রথমবার ইসরায়েল কাতারে হামলা চালালো, যা মধ্যস্থতাকারী দেশ হিসেবে বা পরিচিত দেশগুলির জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা। দোহার এই হামলায় হামাসের নেতাদের লক্ষ্য করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। নরেন্দ্র মোদী আরও বলেন যে ভারত সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে এবং তিনি বিশ্বাস করেন যে সব সমস্যার সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমে করা উচিত। তিনি কাতারকে ভারতের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও আমেরিকা এই হামলার পক্ষে ছিল না। সেন্সেক্স এবং নিফটির উত্থান, আইটি এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ভালো পারফরমেন্স। 11 সেপ্টেম্বর 2025 তারিখে ভারতীয় শেয়ার বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। দিনের শেষে বিএসই, সেন্সেক্স এবং নিফটি উভয়ই লাভজনক অবস্থায় ছিল। সেন্সেক্স 0.15% বৃদ্ধি পেয়ে 81,545.73 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি 50 0.13% বৃদ্ধি পেয়ে 25,500.50 পয়েন্টে বন্ধ হয়েছে। টাটা কনসালটেন্সি, ভারতী এয়ারটেল এবং হিন্দুস্তান ইউনিলিভারের মতো শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে। ইনফোসিস, লার্সেন অ্যান্ড টুব্রো এবং আল্ট্রাটেক সিমেন্টের মতো কিছু স্টক লোকসানের মুখে ছিল আজকে। বাজার বিশ্লেষকরা মনে করছেন ইউএস ভারত বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হওয়ার আশায় বাজারে ইতিবাচক মনোভাব দেখা গেছে, যা আজকের এই উত্থানের অন্যতম কারণ। বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং আর্থিক পরিষেবা খাতের শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে।